আপনাকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই একটি ভালো খবর দিয়ে শুরু করি। গত 28শে ফেব্রুয়ারি তেহরানে আক্রমণ দিয়ে যে যুদ্ধ শুরু করেছিল আমেরিকা ও ইসরায়েল, সেই যুদ্ধ আজ শেষ হয়েছে। শান্তি চুক্তি স্বাক্ষর করেছেন ইরানের ও আমেরিকার প্রেসিডেন্ট ফ্রান্সের ভার্সাই শহরে। চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছে এবং আমেরিকাও হরমুজ অবরোধ তুলে নিয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মহলে স্বস্তি নেমেছে। তেলের বাজারে ক্রুড অয়েলের দাম প্রায় 1.5% নিচে এসে গেছে। একটা কিন্তু যদিও আছে, একটা কাঁটা, সেটা ইসরায়েল। লেবাননে হেজবোল্লার বিরুদ্ধে আক্রমণ থামাতে রাজি নয় ইসরায়েল, এটাই একটা কাঁটা। এই খবরের পর আমরা আসব ভারত আমেরিকা সম্পর্কের যে ছবি দেখা গেল ফ্রান্সে G7 বৈঠকে, সেই বিষয়টিতে। ভারত G7 এর সদস্য নয়, এর সদস্য হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস, এই 7টি দেশ। কিন্তু কিছু অন্য আমন্ত্রিত দেশও আছে, তাদের মধ্যে চীন, রাশিয়া নেই। এর মধ্যে যদিও উল্লেখযোগ্য অবশ্যই ভারত, গ্লোবাল সাউথের প্রতিনিধি ভারত। আর G7 এর অফিসিয়াল ফটোশুটের ছবির দিকে তাকালে দেখবেন স্থায়ী সদস্য দেশ না হয়েও প্রধানমন্ত্রী মোদি দাঁড়িয়ে আছেন সামনের সারিতে। আয়োজক ফরাসি রাষ্ট্রপতির ডান পাশে ট্রাম্প, বাম পাশে মোদি। আর এই ছবিটাই বুঝিয়ে দেয় ভারতের গুরুত্ব। এখানে আলোচনা করব ট্রাম্প এবং মোদির 16 মাস পর এই মুখোমুখি দেখা কি বার্তা দিল, আর এই বার্তার মধ্যে বাংলাদেশ কোথায় আছে এবং কিভাবে আছে। সেই আলোচনায় যাওয়ার আগে 3টি ছোট্ট ছবির কথা বলবো। মোদি তার দিকে এগিয়ে আসতেই ট্রাম্প যেভাবে উঠে দাঁড়িয়ে হাত মেলালেন মোদির সঙ্গে, সেটি। দ্বিতীয় ছবিটি হলো ট্রাম্প মোদির সঙ্গে সম্মেলনের সাইড লাইনে এক বক্তব্যে বললেন সাংবাদিকদের সামনে, সবার সামনে, মোদি ইজ কুল অ্যান্ড কাম অ্যান্ড এ টোটাল কিলার, আই অ্যাম নট লাইক হিম। এবং তৃতীয়টি, ট্রাম্প এটাও বলেছেন, উই ডোন্ট হ্যাভ এ কন্ট্রাক্ট, বাট if they were attacked, we would be there to help them. If they are attacked and he is the leader, we are going to be there to help. দেখুন, প্রথমটুকু আর শেষটুকুর মধ্যে একটু ফারাক আছে। প্রথমে বললেন ভারত যদি আক্রান্ত হয় তাহলে আমরা ভারতের, মানে আমেরিকা ভারতের পাশে সাহায্য করার জন্য থাকবে। আর দ্বিতীয় যেটা বললেন, if they are attacked and he is the leader, মানে যদি ভারত আক্রান্ত হয় এবং মোদি যদি প্রধানমন্ত্রী থাকেন, নেতা থাকেন, তাহলে আমরা ভারতের পাশে আছি। তার মানে এই কথাগুলোকে সামনে রেখে এগোবো আমরা। প্রথমে উঠে দাঁড়িয়ে মোদির সঙ্গে করমর্দনের কথাটা বলি। এটা সাধারণ শিষ্টাচার বলাই যায়, কিন্তু মনে রাখা ভালো এরকম শিষ্টাচার ট্রাম্পের অভিধানে নেই। মোদি আসার আগে আরো অন্য দেশের রাষ্ট্রপ্রধান এসেছেন, ট্রাম্প তাদের দিকে বসে বসেই হাত বাড়িয়েছেন, কিন্তু মোদি আসতেই তিনি উঠে দাঁড়ালেন। এটা সাধারণ শিষ্টাচারের বাইরে অন্য ইঙ্গিত দেয়। এই ইঙ্গিত কোর্স কারেকশনের, মানে যে পথে চলছিল ভারত আমেরিকা সম্পর্ক, যার জন্য দায় মূলত আমেরিকার, ট্রাম্প সাহেবের, সেইটা শুধরে নেয়ার ইঙ্গিত দিলেন। সবাই জানেন গত 16 মাস ভারত আমেরিকা বা ট্রাম্প মোদির সম্পর্ক অপারেশন সিন্দুর নিয়ে, ট্রেড ট্যারিফ নিয়ে, ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কোন পর্যায়ে পৌঁছেছে। সেই জায়গা থেকে যে বেরিয়ে আসতে চাইছেন ট্রাম্প, এই শিষ্টাচার তারই ইঙ্গিত। দ্বিতীয়ত, ট্রাম্পের মোদি ইজ কুল অ্যান্ড কাম অ্যান্ড এ টোটাল কিলার,
এই মন্তব্যের প্রকৃত রাজনৈতিক অর্থ কি? এটিকে ভারত আমেরিকা সম্পর্কে জমে থাকা তিক্ততা কমার ইঙ্গিত? এর ফলে বাংলাদেশের রাজনীতিতে কোনো বাস্তব প্রভাব পড়তে পারে কি? এই দুটো বিষয়ের দিকে আমরা এখানে নজরটা দেব। প্রথমেই বলে রাখা ভালো, ট্রাম্প কিন্তু সত্যি মোদিকে কুল, কাম অ্যান্ড এ টোটাল কিলার বলে প্রশংসা করেছেন। প্রসঙ্গটি ছিল মোদির রাজনৈতিক ও দর কষাকষির দক্ষতা নিয়ে। একই বৈঠকে ট্রাম্প ভারত আমেরিকা বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতার কথাও বলেছেন এবং ভারতের প্রতি সমর্থন পুনরায় ব্যক্ত করেছেন। আর টোটাল কিলার বলতে ট্রাম্প কি বোঝাতে চেয়েছেন দেখুন, আমেরিকার রাজনৈতিক কথ্য ভাষায় কিলার শব্দটি প্রায়ই ব্যবহৃত হয়, কিন্তু ভালোবেসেও অনেক সময় এমন কাউকে বোঝাতে যিনি অত্যন্ত কার্যকর, কঠোর এবং প্রতিদ্বন্দ্বীকে হারাতে সক্ষম এবং আলোচনায় কোনো ছাড় দেন না, অর্থাৎ প্রশংসা সূচক কথা এটা। ট্রাম্পের বক্তব্যের বাংলা করলে দাঁড়ায়, মোদিকে বাইরে থেকে শান্ত ও স্থির দেখায়, কিন্তু দর কষাকষি ও রাজনীতিতে তিনি অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। এটা কিন্তু প্রশংসার ভাষা। ট্রাম্প নিজেও অতীতে কিছু নেতাকে কখনো কখনো এ ধরনের ভাষায় বর্ণনা করেছেন। তাই এটিকে সরাসরি কোনো নিরাপত্তা বা সামরিক ইঙ্গিত হিসেবে দেখা উচিত নয়, বরং এটি হলো দুজনের ব্যক্তিগত রসায়নের ভাষা। তবু কেন এই প্রশংসা গুরুত্বপূর্ণ? কারণ গত 1.5 বছরে ভারত আমেরিকা সম্পর্কে কিছু অস্বস্তিকর বিষয় জন্মেছিল। এর মধ্যে ছিল, আগেই বলেছি, শুল্ক ও বাণিজ্য বিরোধ, ভিসা ও প্রযুক্তি স্থানান্তর নিয়ে মতপার্থক্য, বাংলাদেশ প্রশ্নে নীতিগত পার্থক্য, চীনকে মোকাবিলার কৌশল নিয়ে মতভেদ, ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন, এই সব বিষয়গুলো আছে। তবুও G7 দুই নেতার উষ্ণ সাক্ষাৎ, ট্রাম্পের প্রকাশ্যে প্রশংসা এবং প্রতিরক্ষা সহযোগিতার উল্লেখ, ওই যে আক্রমণের ব্যাপারটা বললাম, এই সবকিছু ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন ও নয়াদিল্লি আবার সম্পর্কের ইতিবাচক দিকগুলোকে সামনে আনতে চাইছে। কিন্তু সব সমস্যার সমাধান কি হয়ে গেছে? না। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ভারত ও আমেরিকার সম্পর্ক বর্তমানে কোনো জোট নয়, অ্যালায়েন্স নয়, বরং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, মানে আরো গভীর সম্পর্কের অংশীদারিত্ব। দুই দেশ চীনকে নিয়ে উদ্বিগ্ন, ভারত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা চায় দুটো দেশই, প্রযুক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশ ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, কিন্তু সব বিষয়ে একমত নয়। কোন কোন বিষয়ে? যেমন দেখুন, বাংলাদেশ বিষয়ে মতভেদ আছে ভারত আমেরিকার, রাশিয়া থেকে তেল কেনা, ইরানের সাথে সম্পর্ক, তারপর বাণিজ্য নিয়ে তো আছেই। এসব ক্ষেত্রে মতপার্থক্য এখনো আছে। সুতরাং ট্রাম্পের প্রশংসা মানেই সব বিরোধ শেষ, এ কথা বলা যাবে না। তবে একটা যে ইঙ্গিত আসছে সেটা বলা যাবে। এই ইঙ্গিতটা কতটা বাংলাদেশ প্রসঙ্গে, সেই আলোচনা এখানে করি। আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এখানেই, কারণ বাংলাদেশ বর্তমানে শুধু ভারত বা আমেরিকার বিষয় নয়। বাংলাদেশ এখন ভারত, চীন, আমেরিকা, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি রাশিয়া, এদের সবার প্রতিযোগিতার ক্ষেত্র হচ্ছে বাংলাদেশ। আমেরিকার প্রধান উদ্বেগ, ওয়াশিংটনের দৃষ্টিতে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বের জন্য পেছনে আবার আছে চীনের ভূমিকা। এই গুরুত্বটা আরো কেন? কারণ বঙ্গোপসাগরের জন্য, ভারত মহাসাগরীয় নিরাপত্তার জন্য এবং চীনা প্রভাব নিয়ন্ত্রণের জন্য। আমেরিকার সবচেয়ে বড় উদ্বেগ হলো বাংলাদেশ যেন সম্পূর্ণভাবে চীনের কৌশলগত প্রভাব বলয়ে চলে না যায়। এই কারণে
বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আমেরিকার কাছে খুব গুরুত্বপূর্ণ। আজকের খবর, বাংলাদেশ প্রধানমন্ত্রী মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন, মানে প্রথমে যাচ্ছেন মালয়েশিয়া, তারপরে চীন সফরে, কিংবা বলা যায় চীন যাওয়ার জন্যেই তিনি মালয়েশিয়াতে যাচ্ছেন, অর্থাৎ ভারতকে ব্রাত্য রাখছেন। এই খবর আমেরিকার কাছে আগে থেকেই আছে। এর অর্থ বাংলাদেশ ক্রমশ চীনা বলয়ে ঢুকছে। তার ফলে গতকাল যখন এই বাংলাদেশ প্রসঙ্গকে মাথায় রেখেই কিন্তু আমেরিকা এই কথাগুলো বলেছে ভারত সম্পর্কে। এখানে ভারতের অবস্থান কি? ভারতের অবস্থান গত এক বছরে বাংলাদেশ নিয়ে মোটামুটি স্পষ্ট। নয়াদিল্লি চায় বাংলাদেশে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত হোক যেখানে নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক, সেখানে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা থাকবে। বাংলাদেশের এই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হলো সেখানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়নি এবং সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে স্বয়ং জামায়াতে ইসলামী, সেখানকার প্রধান বিরোধী দল, তারা কিন্তু বক্তব্য দিয়েছে, তারা বিরোধিতা করেছে। ভারতের দৃষ্টিতে আওয়ামী লীগ কেবল একটি দল নয়, এটি ভারতের দীর্ঘমেয়াদী নিরাপত্তা স্থাপত্যের অংশ। তাই ভারত ইনক্লুসিভ পলিটিক্যাল প্রসেসের কথা বলছে। এর সঙ্গে বাংলাদেশের ইসলামী মৌলবাদের পথে পুরোপুরি চলে যাওয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ একটি বড় গ্যারান্টি, মানে আওয়ামী লীগ থাকা মানেই বাংলাদেশে ইসলামী মৌলবাদ একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। বাংলাদেশে শেখ হাসিনার 15 বছরের সরকার সেটা দেখিয়ে দিয়েছে। ট্রাম্প মোদি ঘনিষ্ঠতা কি তাহলে এই অবস্থানকে শক্তিশালী করবে? এর স্পষ্ট উত্তর হ্যাঁ, প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবেও। কারণ ট্রাম্প প্রশাসন সিদ্ধান্তে মোটামুটি পৌঁছে গেছে যে বাংলাদেশে চীনের প্রভাব কমাতে ভারতের সঙ্গে সমন্বয় করা দরকার। না হলে বাংলাদেশ সম্পর্কে, এই ভারত সম্পর্কে ওই কথাটা বলতেন না ট্রাম্প সাহেব যে মোদি কাম অ্যান্ড কুল অ্যান্ড টোটাল কিলার, এবং তারপরেই তিনি আবার এটাও বলতেন না ভারত আক্রান্ত হলে আমরা পাশে। তাহলে ওয়াশিংটন বাংলাদেশের ব্যাপারে ভারতের মতামতকে এবার আগের তুলনায় বেশি গুরুত্ব দেবেই। এটি বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলবেই। তাহলে কি আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সম্ভাবনা বাড়বে? এর উত্তর হলো অবশ্যই, কারণ সেটাই স্বাভাবিক। কারণ আন্তর্জাতিক শক্তিগুলো এবং বিশেষ করে আমেরিকা বর্তমানে সংঘাতের চেয়ে বেশি চায় বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন, বাংলাদেশে নিরাপত্তা সহযোগিতা এবং বাংলাদেশে একটা চীন বিরোধী ভারসাম্য। চীন থেকে একেবারে চলে যাওয়া নয়, কিন্তু শেখ হাসিনা যে রাজনীতিটা করেছেন, যে কূটনীতিটা করেছেন, ভারত, আমেরিকা, চীন সবাইকে একসাথে নিয়ে চলা, এই বোধটা এবং এই শিক্ষা এই রাজনৈতিক দূরদৃষ্টি তারেকের নেই, তারেক রহমানের। সুতরাং আওয়ামী লীগ ফিরবে এমন সিদ্ধান্ত এই মুহূর্তে পৌঁছানো কারো কাছে তাড়াহুড়ো মনে হতে পারে। তবে এটুকু বলা যায়, ভারত আমেরিকার সমন্বয় বাড়া মানে আওয়ামী লীগকে রাজনৈতিক নির্বাসনে রাখা, যেটা চলছে বর্তমানে বাংলাদেশে, সেটা থাকবে না। তারেক রহমান সরকারকে তার ধারণা, তার কাজ পাল্টাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত আমার কাছে ট্রাম্পের এই মন্তব্যের আসল গুরুত্ব অন্য জায়গায়। G7-এ তিনি শুধু মোদিকে প্রশংসা করেননি, বরং প্রকাশ্য বলেছেন যে ভারতের সঙ্গে তিনি কাজ করতে চান, বাণিজ্য চুক্তি এগোচ্ছে এবং ভারতের নিরাপত্তা নিয়ে আমেরিকার অঙ্গীকার রয়েছে।
বাংলাদেশ এই বাস্তবিকতা অস্বীকার করতে পারবে না। তা করতে গেলে অনেক বেশি মূল্য দিতে হবে বাংলাদেশকে। এবার আসি ট্রাম্পের শেষ যে কথাটি বললাম, যে উক্তিটি, সেইটা নিয়ে। ভারত আক্রান্ত হলে আমেরিকা পাশে দাঁড়াবে, আক্রান্ত হলে আমেরিকাকে পাশে পাওয়ার দরকার ভারতের আছে বলে মনে হয় না। তবু একথা বলে ট্রাম্প একটা বার্তা দিলেন। বার্তা যেমন ভারতের উদ্দেশ্যে তেমনি বার্তা চীনের উদ্দেশ্যে। বলা হলো ভারত আমেরিকার সম্পর্ক ভাঙেনি। পাকিস্তানের উদ্দেশ্যে বার্তা দেয়া হলো ভারত আমেরিকার অংশীদারিত্ব বহাল আছে, সম্পর্ক অটুট। এবং ঢাকার উদ্দেশ্যে বার্তা দেয়া হলো চীন থেকে দূরে থাকো, ভারতের সাথে লড়াইতে নেমো না, কারণ ওয়াশিংটন ও নয়াদিল্লি আবার কাছাকাছি। তাই উপসংহার এইবার আসি। ট্রাম্পের মোদি ইজ কুল অ্যান্ড কাম অ্যান্ড এ টোটাল কিলার মন্তব্যটিকে কেবল ব্যক্তিগত প্রশংসা হিসেবে দেখলে ভুল হবে। এটি মূলত মোদিকে একজন কঠোর, দক্ষ, সফল, দর কষাকষি করতে পারেন এমন নেতা হিসেবে স্বীকৃতি দেয়া। একই সঙ্গে এটি ইঙ্গিত দেয় যে ট্রাম্প প্রশাসন ভারতের সঙ্গে সম্পর্ককে আবার অগ্রাধিকার দিয়ে মধুর করতে চাইছে। বাংলাদেশের ক্ষেত্রে এর তাৎপর্য অপরিসীম। ওয়াশিংটন ভবিষ্যতে বাংলাদেশ নীতি নির্ধারণে ভারতের উদ্বেগকে আগের তুলনায় বেশি গুরুত্ব দেবে এবং সেই গুরুত্ব দেওয়ার পথে অবশ্যই আওয়ামী লীগকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে। ভারতের যে দাবি গত কয়েক মাস ধরে চলছে, সেই দাবিতে আমেরিকা সিলমোহর দিতে বাধ্য। একটি বিষয় স্পষ্ট, যদি ট্রাম্প ও মোদির ব্যক্তিগত রসায়ন আবার 2019-20 সালের স্তরে ফিরে যায়, তাহলে বাংলাদেশ প্রশ্নে ভারত আমেরিকা একযোগে ভাববে, একসাথে এগোবে। এখনকার মতো এ পর্যন্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটিতে আসলে দেশের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। আলোচনা করব এই মুহূর্তে বাংলাদেশ, দেশের বাইরে যে সকল বন্ধু রাষ্ট্র রয়েছে তাদের সঙ্গে আমাদের যে কি সব কৌশলগত সমস্যা তৈরি হয়েছে সেগুলো নিয়ে, আর এই সকল সমস্যার প্রেক্ষিতে এই মুহূর্তে বাংলাদেশের করণীয় কি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা জানি যে ঐতিহাসিকভাবে বাংলাদেশের বেশ কয়েকটি বন্ধু রাষ্ট্র রয়েছে। রাশিয়া একেবারে প্রমাণিত বন্ধু। মধ্যে থেকে যেটা হয়েছিল সেটা হলো যে শেখ হাসিনার সঙ্গে এবং আওয়ামী লীগের সঙ্গে রাশিয়ার যে ভ্লাদিমির পুতিন, তার একটা পারিবারিক সম্পর্ক হয়ে গিয়েছিল। কিন্তু এর বাইরে আনকন্ডিশনালি রাশিয়া প্রথম দিন থেকে, একদম আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রথম দিন থেকেই বাংলাদেশকে সাহায্য সমর্থন করে আসছে। স্বাধীনতার পরে বাংলাদেশের যত ছাত্র একেবারে সম্পূর্ণ সোভিয়েত ইউনিয়নে গিয়ে তাদের অর্থায়নে লেখাপড়া করে এই বাংলাদেশে এসেছেন, তাদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ারে একদম ভরা। আমাদের বাংলাদেশের অনেক ছেলে মেয়ে পার্মানেন্টলি সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন দেশে রয়ে গেছেন ওই জমানাতে, 80-র দশকে যখন তারা গণহারে স্কলারশিপ দিচ্ছিল। এর বাইরে ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক, এটি মূলত বাংলাদেশের সাথে সম্পর্ক আগে না আওয়ামী লীগের সাথে সম্পর্ক আগে, এটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বাট ভারতের সঙ্গে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে বহু কিছু হয়েছে, অর্থনৈতিক লেনদেন। তৃতীয় যে সম্পর্কটি সেটা হলো চীনের সঙ্গে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভালো হচ্ছিল না। চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিল। কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা এলেন তখন নাটকীয়ভাবে চীনের সঙ্গে
তার একটা ভালো সম্পর্ক হলো। একই কথা প্রযোজ্য সৌদি আরবের সঙ্গে। সৌদি আরবের সঙ্গেও বাংলাদেশের যে সম্পর্কটি সেটি সূচনা করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কাজে বিএনপি যখন ক্ষমতায় আসে ধরে নেওয়া হয় চীন এবং সৌদি আরব এই দুটো রাষ্ট্রের সঙ্গে এই দলটির একটি ঐতিহাসিক যে সম্পর্ক সেই সম্পর্কটির ধারাবাহিকতা থাকবে। অন্যদিকে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন ধরে নিতে হয় যে ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্কটি আওয়ামী লীগের থাকবে। কিন্তু গত 17 বছর আওয়ামী লীগ যে কাজটি করেছে সেটি হলো যে সে শুধুমাত্র ভারতের সাথে তার বন্ধুত্ব সীমাবদ্ধ রাখেনি, আমেরিকাতে সর্বোচ্চ সে কূটনৈতিক বিনিয়োগ করেছে দলের পক্ষে। ফলে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান এই দলের যত লবিস্ট গ্রুপ রয়েছে তাদের সঙ্গে প্রভাবশালী সিনেটর, কংগ্রেসম্যান, বিভিন্ন বুদ্ধিজীবী এবং সংবাদপত্র, এই সংবাদপত্র জগৎগুলোর সাথে তাদের যে সম্পর্কটা আওয়ামী লীগ করে ফেলেছে, যেটা সুফল এখন তারা পাচ্ছে। শেখ হাসিনা যখন যেভাবে চাচ্ছে ঠিক সেইভাবেই আমেরিকার যত তাবৎ পত্র পত্রিকা রয়েছে সব জায়গাতে তারা কিন্তু সাক্ষাৎকার দিতে পারছে। এই গেল একটা। 2 নম্বর হলো যে আমেরিকার বাইরে এসে সে ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, বিশেষ করে ফিনল্যান্ড, নিউজিল্যান্ড এই দেশগুলোর সঙ্গে চমৎকার একটি পারিবারিক সম্পর্ক গড়ে তুলেছে। জাস্ট দুবাইয়ের রাজপরিবারের সঙ্গে যেভাবে ইংল্যান্ডের রাজপরিবারের সম্পর্ক আছে, তদ্রূপ ইংল্যান্ডের বিশেষ করে লেবার পার্টির সঙ্গে শেখ হাসিনার, শেখ রেহানার, জয়, পুতুল, তারপরে টিউলিপ, শ্রাবন্তী এদের সবার একটা পারিবারিক সম্পর্ক। আর অন্যদিকে যেটি হচ্ছে ফিনল্যান্ডের মানে ক্ষমতাসীন দলের মন্ত্রীর মেয়ে বিয়ে করেছে ববি সিদ্দিকী, ফলে সেখানে তার একটা ভালো সম্পর্ক রয়েছে। এবার আপনি আসেন মধ্যপ্রাচ্যে বিএনপির সঙ্গে যে সম্পর্কটি ছিল বিশেষ করে সৌদি আরবের, সেটি রাষ্ট্রীয় পর্যায়ে। শেখ হাসিনা এটাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটি এখনো পর্যন্ত বহাল আছে। এর বাইরে তিনি ভুটানের যে বর্তমান রাজা জয়ের ক্লাসমেট, একসাথে তারা পড়াশোনা করেছে, সেটা আছে। নেপালের সঙ্গে তার মোটামুটি সম্পর্ক আছে। আর যেটি হলো কাতারের যে বর্তমান আমির, তার বাবা যিনি ছিলেন, তার সঙ্গে শেখ হাসিনার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়ে গেছে। ওদিকে ইউরোপে ইম্মানুয়েল ম্যাক্রোর সঙ্গে শেখ হাসিনার একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল। তিনি যেটা পারেনি সেটা হলো চীনের সঙ্গে একটি ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় সম্পর্ক এবং দলগত একটি সম্পর্ক তিনি চেষ্টা করেছিলেন কৌশলগত করার জন্য, সেটা শেষ পর্যায়ে এসে তিনি ব্যর্থ হয়েছেন। আচ্ছা, এবার বিএনপির দিকে আসি। বিএনপি সঙ্গতি কারণে আমেরিকাতে এখন যে দলটি আছে রিপাবলিকানদের সাথে বিএনপি একটা ঐতিহাসিক সম্পর্ক থাকবে, কিন্তু এখন যে কোনো কারণে হোক বিএনপির সাথে সেই সম্পর্কটি নেই। সৌদি আরবের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে বেগম জিয়া, তারপরে তারা নিয়মিত রাজকীয় মেহমান রূপে সেখানে যেতেন। কিন্তু 2006 সনের পর এই সম্পর্কটাতে যে কি হলো বা কি হয়েছে আমরা বলতে পারি না, কিন্তু সৌদি আরবের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে বিএনপি সেই সম্পর্কটা নেই। এইবার বিএনপি যে ক্ষমতায় এলো, এই ক্ষমতা আসার পেছনে মূলত এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে ক্ষমতায় এসেছিলেন ঠিক সেই চ্যানেলটি কাজ করেছে। তার প্রেক্ষিতে ধরে নেওয়া হয় যে আমেরিকা এবং আমেরিকার হাত ধরে দিল্লি মূলত এই সরকারের পেছনে তাদের সমস্ত লজিস্টিক সাপোর্ট দিয়েছে বা দেওয়ার কথা ছিল। কিন্তু আপনি যদি আজকের এই দিনের বাস্তবতা দেখেন, সেটি হলো আমেরিকা
ঠিক আগের মতো এই সরকারকে পাত্তা দিতে চাচ্ছে না। যে সমস্ত লোক আমেরিকার এজেন্ট হয়ে, দালাল হয়ে বাংলাদেশে কাজ করেছে, এবং ইউনূস সরকারের সঙ্গে তাদের খুব ভালো সম্পর্ক ছিল, মার্কিন ডিপ স্টেটের যে সকল এজেন্ট, তাদেরকে সম্ভবত এই সেট চেঞ্জ করা হয়েছে। সেখানে আপনি মানে যারাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমেরিকান লোক হিসেবে পরিচিত ছিলেন তারা, অথবা শেখ হাসিনার জমানাতে মার্কিন ডিপ স্টেটের যে সকল এজেন্ট, বিশেষ করে সাংবাদিকদের মধ্যে যারা ছিল, তাদের জন্য আমেরিকার সকল দরজা বন্ধ। এখন কোনো মতে ভিসা আছে, আর কদিন পরে সেই ভিসাগুলো হয়তো থাকবে না। তাহলে আমেরিকা দুটো সেট চেঞ্জ করেছে। প্রথম সেট হলো শেখ হাসিনার জমানাতে একটা সেট কাজ করেছিল তাদেরকে, আর দ্বিতীয় যে সেট সেটি হলো ইউনূসের জমানাতে যারা কাজ করেছে। এখন তৃতীয় যে সেটটি আছে সেই সেটটিকে বিভিন্নভাবে নানা রকম অ্যাসাইনমেন্ট দিয়ে আমেরিকা তাদেরকে ফরওয়ার্ড করার চেষ্টা করছে। এটা কি করতে পারবে বা না পারবে সেটা বড় ব্যাপার নয়। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে ধারাবাহিকতা ছিল পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমেরিকা এবং ভারত, এটা বুমেরাং হয়ে গেছে। আর আমেরিকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তো প্রশ্নই আসে না। অন্যদিকে ভারতের পক্ষ থেকে যে গ্রিন সিগন্যাল ছিল, যেভাবে জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন, যেভাবে তারেক রহমান সাহেবকে সপরিবারে দাওয়াত দিয়েছিলেন, এই পুরো জিনিসগুলো এখন আর কাজ করছে না। অন্যদিকে চীনের সাথে যে সম্পর্ক হওয়ার কথা ছিল, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি, সেই চুক্তিটা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ বাতিল করতে না পারছে ততক্ষণ পর্যন্ত চীনের সঙ্গে আসলে কৌশলগত সম্পর্ক হবে না। চীন এখানে অস্ত্র বিক্রি করতে পারবে না, চীন এখানে তাদের সেমিকন্ডাক্টর বিক্রি করতে পারবে না, চীন এখানে তার যে কৌশলগত অন্য যে সকল বিষয় রয়েছে সেই বিষয়গুলো তারা বাংলাদেশে করতে পারবে না, মার্কিন এই নিষেধাজ্ঞার কারণে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তির কারণে। কাজে অ্যাজ লং অ্যাজ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের যতদিন এই সম্পর্কটি আছে বা চুক্তিটি আছে, ততদিন পর্যন্ত আপনি যতবার বেজিংয়ে যান, এটি হবে আনাকুম জানাকুম। অথবা বেইজিংয়ে যদি প্রধানমন্ত্রীও বাংলাদেশে আসেন, সেটাতেও কোনো উপকার হবে না যতক্ষণ না পর্যন্ত এই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটি রয়েছে। এটা চীন এবং বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটা, যাকে বলা হয় কি বলবো, এটা ক্যান্সার বা একটা মানে গলার কাটা হয়ে আছে। তো কাজেই এই মুহূর্তে বাংলাদেশে আসলে বন্ধু দরকার। এখন সেই বন্ধু কি রাশিয়া? এ কারণে খলিলুর রহমান কি রাশিয়াতে গেলেন? আমরা এখনো পর্যন্ত বলতে পারি না যে তার যাওয়ার আসলে উদ্দেশ্যটা কি। এখানে রাশিয়ার একটা বড় প্রকল্প চলছে, সেই প্রকল্পের লেনাদেনা নিয়ে অর্থাৎ বিশাল অঙ্কের টাকা মানে রাশিয়া এখানে ইনভেস্ট করেছে, সেটা একটা নেগোসিয়েশনের বিষয় আছে। দ্বিতীয়ত হলো এই প্রকল্পটি কি বাড়ানো হবে, কিভাবে এটিকে অপারেট করা হবে, এই প্রকল্পের ভবিষ্যৎ কি, এবং এই প্রকল্প সংক্রান্ত যে সকল নিরাপত্তার বিষয় রয়েছে যেগুলো রাশিয়ান আর্মি বা রাশিয়ান সরকার এটা নিয়ন্ত্রণ করে। বিকজ এখানে রাশিয়ার প্রযুক্তি আছে, এটা যাকে বলা হয় রাশিয়ার প্রযুক্তির পাশাপাশি রাশিয়ার ইউরেনিয়াম আছে। তো সেই ইউরেনিয়াম যেখানে প্রায় মানে একদম পিওর ইউরেনিয়াম, যেটা ইউরেনিয়াম বলা হয়, এটা থাকার কারণে কি হলো, এটার যাবতীয় নিরাপত্তার দায়িত্ব রাশিয়ান মিলিটারি বা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের। তো সেখানে বাংলাদেশের সঙ্গে আমেরিকার যে চুক্তি, সেই চুক্তির ফলে এই রাশিয়ার যে এখানে পরমাণু প্রযুক্তি, তাদের চুল্লি, তারপরে তাদের ইউরেনিয়াম, এটা কতটা নিরাপদ, এটা কতটা সুরক্ষিত, এই বিষয়গুলো রাশিয়ান সরকার 100% তারা নিশ্চয়তা চাইবে। নিশ্চয়তা না চাওয়া পর্যন্ত এটা আর শুরু করবে না। ফলে আমেরিকার সাথে বাংলাদেশের যে চুক্তি, এই চুক্তিটা যদি রাশিয়া বাংলাদেশের সম্পর্কের মধ্যে একটা বাধা হয়ে দাঁড়ায়, এটাও আশ্চর্যজনক কিছু হবে না। তো কাজে এই মুহূর্তে যেটা হচ্ছে যে বাংলাদেশের বাজেট হচ্ছে, চমৎকার একটি বাজেট হচ্ছে, প্রত্যেকটা মানুষ খুশি, তার সঙ্গে সঙ্গে হেলথ কার্ড হচ্ছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে, কিন্তু
আন্তর্জাতিক অঙ্গনে আমাদের যে ব্যবসা বাণিজ্য কূটনীতি সব বিষয়ে যে জটিলতা দেখা দিয়েছে, সেই জটিলতার বোঝা মাথায় নিয়ে সরকার কিভাবে এগোয় এটি এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।